নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। একটানা বৃষ্টিতে জলস্ফীতি, পাহাড়ি নদী সহ সমতলের নদীগুলিতে ডুয়ার্সের লিস নদী ফুলে ফেঁপে ওঠায় বাঁধ ভেঙে প্লাবিত গোটা গ্রাম। গ্রামের একমাত্র রাস্তার অবস্থা বেহাল, ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। চাঞ্চল্য রাজগঞ্জের তোতাইগঞ্জ গ্রামে। খাদ্যের লোভে ফের লোকালয়ে হানা, এবারে মেটেলি ব্লকের বেসরকারি রিসোর্টে হামলা চালালো হাতি। এবার আসছে বিস্তারিত সংবাদে। একটানা বৃষ্টিতে জলস্ফীতি ঘটেছে পাহাড়ি নদীগুলির, পাশাপাশি জলের পরিমাণ বেড়েছে সমতলের নদীগুলিরও। ডুয়ার্সের লিস নদী ফুলে ফেঁপে ওঠায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রাম। ডুয়ার্সের মাল মহকুমার বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের চান্দা কোম্পানি এলাকা সম্পূর্ণ জলমগ্ন। জানা গিয়েছে, পাহাড়ে কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে লিস নদীর জল ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সকালবেলায় চান্দা কোম্পানি এলাকায় রেল এবং জাতীয় সড়কের সেতুর মাঝে লিস নদীর তীব্র জলস্তর এক লহমায় বাঁধ ভেঙে দেয়, যে কারণে ইতিমধ্যেই জল ঢুকে যায় ঘরবাড়িতে। বহু চাষের জমি জলের তলায়। এই ঘটনায় ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা। घर सब चला जाने का, अब कहाँ पर जाके बैठना है, हम लोग बहुत मुश्किल में तकलीफ में हो गए। क्या करेगा, अब ना खाने ना सोने की जगह अब मिलेगा, सब अंदर में घुस गया पानी भी। क्या करेंगे? सुबह से हो रहा है? हाँ, सुबह से। कौन सा नदी है? 7 बजे से रुका हुआ। कौन नदी है? कौन नदी? ये लेस खोला बोल रहा है। लेस खोला। बात की टूट गया? बात टूट गया? हाँ, बांध टूट गया, ऐसे हो गया, सब अंदर में घुस गया, कुछ भी नहीं निकला। हम लोग को तो सब अंदर में है, सामान लोग भी। हाँ। कौन सा जगह है? ये चंदा कंपनी गाँव। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সেচ দপ্তরের মাল সাব ডিভিশনের কর্তারা। পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি ভাঙা বাঁধ মেরামত করতে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছন রাজ্যের মন্ত্রী বলোচিক বড়াইকো। তিনি স্থানীয়দের সঙ্গে কথাও বলেন, পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নিয়েছেন তিনি। জলটা বেড়ে যায়, বন্যা সঙ্গে আমরা এখানে বৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি, সত্যি এখানে অনেক বর্ষা হয়েছে। বর্ষা হওয়ার ফলে কিন্তু জলটা অনেক হয়ে গেছে। জল পড়াতে আমরা দেখছি যারা মানুষজন যেখানে বসবাস করে, সেটা এখানে আমাদের বাঁধটা ভেঙে সেটা যেখানে মানুষজন থাকে ওই দিকে চলে গেছে। সুতরাং আমাদের এখানে জেলা থেকে নজর করছে ডিএম ম্যাডাম, তারপরে এখানে বিডিও সাহেবরা আছে, আইসি সাহেবরা আছে, এডুকেশন ডিপার্টমেন্টের লোকজন আছে। এখন এরকম একটা জল বেড়ে গেছে যে এই জলে মানুষকে নামানো অনেক কঠিন আছে। এই পরিস্থিতির মধ্যে যাতে জলটাকে ডাইভার্ট করা যায় সেই কাজটা আরম্ভ করা আছে। যখনই একটু জলটা একটু ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে যাবে, তারপরে এখানে যাতে কাজ করা যায় সেই ব্যবস্থা করবে। কিন্তু এখানে আমরা এসে দেখতে পারলাম কিছু কাজ আছে, সেটা হলো ইরিগেশন বাদ দিয়েও রেল ডিপার্টমেন্টের আছে কিছু কাজ আছে, NH-31-এর কিছু কাজ আছে। সুতরাং যাই দপ্তর না হোক না কেন, কিন্তু আমরা যাতে একটু জল কমে গেলে যাতে এখানে যাতে অসুবিধা না হয়, তার জন্য আমরা সেই ব্যবস্থা করবো। এখানে সবাই প্রশাসন যাবে, সবাই এখানে উপস্থিত। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। গ্রামের একমাত্র রাস্তার অবস্থা বেহাল, ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য রাজগঞ্জের তোতাইগঞ্জ গ্রামে। কয়েকদিনের বৃষ্টিতে জল কাদায় ভরে গিয়েছে গ্রামের রাস্তা। সোমবার সেই রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। দ্রুতই রাস্তা সংস্কারের দাবি তোলেন তারা। এই সময় বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন বেহাল থাকার পর রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। রাস্তার মাটি খুঁড়ে সেখানে বিট মিশালি ফেলার কাজ শুরু করা হয়, কিন্তু অজ্ঞাত কারণে হঠাৎই বন্ধ হয়ে যায় রাস্তা নির্মাণের কাজ। ফলে এই কয়েকদিনের বৃষ্টিতেই জল কাদায় ভরে গিয়েছে রাস্তা। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে অসুবিধায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। এ বিষয়ে সুখানি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল রায় জানিয়েছেন, রাস্তার কাজ শুরু হয়েছে, কিন্তু বৃষ্টির জন্য কাজ করতে অসুবিধা হচ্ছে।
বিরাট সমস্যা, গাড়ি স্কুটার মোটরসাইকেল বাচ্চাগুলো হেঁটেও যেতে পারছে না, রাস্তায় উল্টে উল্টে পড়ে যাচ্ছে সব। কন্ট্রাক্টর কাজ করলো, রাস্তাটা নতুন হওয়ার কথা ছিল অনেকদিন আগেই, কন্ট্রাক্টর কাজ করলো বর্ষার মুখে। আমরা অনেকদিন ধরে বলছি এটা কাজটা শুরু করেন। এখন রাস্তাটা খুঁড়ে রেখে দিয়েছে, কন্ট্রাক্টর বলছে এখন বেড মিশালি পাওয়া যাচ্ছে না, 10-12 দিন পর পাওয়া যাবে, জল কমবে তারপরে। বেড মিশালি স্টক না করে কীভাবে রাস্তাটা কাজ শুরু করলো? রাস্তার অবস্থা কেমন? অবস্থা খুবই বেহাল অবস্থা, লোক পায়ে হেঁটে যেতে পারছে না, এরকম অবস্থা। আজকে আমরা দেখলাম রোয়া গেড়ে হ্যাঁ, রোয়া গেড়ে বাধ্য হয়ে কী করবে, রোয়া গেড়েছে, একদম রোয়া গাড়ার থেকেও খারাপ পরিস্থিতি হয়ে আছে এই রাস্তা। এই রাস্তা দিয়ে কত লোক যাওয়া আসা করে? এই রাস্তাটা কমসে কম 1000-দেড়েক লোক কাজ ডেলি যাতায়াত করে, 1000-দেড়েক। এখানে 250 পরিবার আছে, এই মানে বাড়ি আছে। কতটা রাস্তা বেহাল অবস্থা করে আছে? 500 মিটার রাস্তা বেহাল অবস্থা। হ্যাঁ, জল কাদায় পুরো ভর্তি। প্রধানকে বলেছেন কি? হ্যাঁ, পঞ্চায়েত তো চেষ্টা করছে, প্রধানকে বলা হয়নি, কিন্তু পঞ্চায়েতকে বলা হয়েছে। পঞ্চায়েতও আমাদের সঙ্গে খুব মানে চেষ্টা করছে। এখন কি চাচ্ছেন? এখন চাইছি দ্রুত গতিতে খুব তাড়াতাড়ি রাস্তাটা ঠিক হয়, এই চাইছি আমরা। রাস্তার কাজ তো শুরু হয়েছে? হ্যাঁ, রাস্তা কাজ শুরু হয়েছিল, শুরু হয়ে বন্ধ হয়ে গেছে। এই 5 দিন আগে শুরু হয়েছে। তারপর বন্ধ? হ্যাঁ, একদিনই কাজ করেছে, তারপরে বন্ধ। মানে ওটা কি মাটির রাস্তা, মানে মাটি খুঁড়েছে? হ্যাঁ, মাটি খুঁড়েছে খালি, তারপরে মাটি খোঁড়ার পর বললো পরের দিনই বেড মিশালি দিয়ে দেবো। মাটি খোঁড়ার পরেই কি অসুবিধা? হ্যাঁ, মাটি খোঁড়ার পরেই এই অসুবিধা। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। সোমবার 2টি শিশু নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার একটি শিশুর দেহ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। সোমবার বিকেলে জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি এলাকায় যমুনা নদীতে তলিয়ে যায় 2 শিশু। অনেক খোঁজাখুঁজির পরেও কোনো সন্ধান মেলেনি। স্থানীয় সূত্রে খবর, স্কুল থেকে বাড়ি ফিরে খেলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই 2 ভাই। যমুনাতে স্নান করতে যায় তারা, আর বাড়ি ফিরে আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ কর্মীরা। জানা গিয়েছে, এক ভাই বেরুবাড়ি তপশিলি হাই স্কুলে ক্লাস 6-এ পড়াশোনা করলেও অপর ভাই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র। এ বিষয়ে নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ দাস বলেন, তোফাপাড়ার 2 শিশু নদীতে স্নান করতে যাওয়ার সময় তলিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশ প্রশাসন এবং এনডিআরএফ-এর টিম তল্লাশি অভিযান চালায়। মর্মান্তিক এই ঘটনার জেরে গোটা এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া। ঘটনাটা হয়েছে কালকে বিকাল 4টা-4:30টার ঘটনা। নদীতে এক বাচ্চা গেছে চান করার সময়, আরেক বাচ্চা মনে হয় ধরতে গেছে, 2 বাচ্চা মিলে ভাইসে চলে গেছে। এটা আমাদের মনের ভাবনা। হ্যাঁ, তারপর আমরা খোঁজাখুঁজি করলাম, পাইলাম না। সকালবেলা আবার বোট নিয়ে গেছি, সোলার বোট, খোঁজাখুঁজি করে দেখলাম কোনো জায়গায় পাচ্ছি না। তারপর এখানে আসি, দেখলাম অনেক ভিড় গোটা হয়ে গেছে। হওয়ার পরে অনেক লোকজন হচ্ছে, সবাই খোঁজাখুঁজি করতেছে, সবাই আশপাশ দেখতেছে, কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত বাচ্চাটাকে খুঁজতেছি, কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের বক্তব্য, বাচ্চাটাকে একটু খুঁজে দেখেন, যদি পাওয়া যায় কোনো জায়গায়। ঘটনাটা আজকের নয়, অ্যাকচুয়াল ঘটনাটি ঘটেছে কালকে বিকেল 4-4:30 আনুমানিক ওই সময়। আমাদের এই তোফাপাড়ার 2টো বাচ্চা, যাদের বয়স ওই একজনের বয়স 8 বছরের মতো, আরেকজনের 11 বছরের মতো, তারা স্কুল থেকে এসে নাকি নদীতে এসেছিল। প্রত্যক্ষদর্শী যারা দেখেছে, তারা নদীতে ডুবে গেছে। তাদেরকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন আমরা এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরে এনডিআরএফ টিম এসেছে। আজকে সকাল থেকে রেস্কিউ অপারেশন হচ্ছে। আমার কাছে এক্ষুনি যেটা খবর এলো যে একটি বাচ্চার দেহ হলগ্রামের আশেপাশে কোথাও পাওয়া গিয়েছে। সে উদ্ধারকারী দল তারা উদ্ধার করছেন ওখান থেকে, হয়তো কিছুক্ষণ পরেই এখানে এসে পৌঁছাবে। তো আজকে খুব সকালবেলা থেকে তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। এই বিষয়টাই আজকে গতকালকে ঘটে। খাদ্যের লোভে এবারে বেসরকারি রিসর্টে হামলা চালালো হাতি। রিসর্টের দেওয়াল ভেঙে ভাঙচুর চালালো বাথরুমেও। যদিও রিসর্টে কোনো পর্যটক না থাকায় সেরকম কোনো ঘটনা ঘটেনি। ডুয়ার্সের মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল লাগোয়া দক্ষিণ ধূপছড়া এলাকায় ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, সোমবার রাত্রিবেলায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেই সময় গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে আসে ওই রিসর্টে। হাতিটি রিসর্টের দেওয়াল ভেঙে বাথরুম ক্ষতিগ্রস্ত করে। এরপরে রিসর্টের কর্মীরা চেঁচামেচি শুরু করলে হাতিটি প্রায় আধ ঘন্টা পর ফের সেখান থেকে চলে যায়। রিসর্টের ভিতরে হাতি চলে আসায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ।
সরকারি জমি দখল, জাল নথি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিককে দল থেকে বহিষ্কার করা হলো। সোমবার জলপাইগুড়ি শহরের বাবুপাড়া জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে রাজ্য তৃণমূলের নির্দেশে দেবাশিসকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ। দেবাশিস প্রামাণিক প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষও ছিলেন। অভিযোগ, বেআইনিভাবে সরকারি জমি দখল করার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তিনি। এই দিন জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি জমি দখলদারির বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্তে নেমে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। ধৃত তৃণমূল নেতা বর্তমানে পুলিশি হেফাজতে। এই পরিস্থিতিতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সেই কারণে রাজ্য কমিটির নির্দেশে দেবাশিসকে বহিষ্কার করা হলো। এই ধরনের কাজে যারাই যুক্ত থাকুন না কেন, দলের যে পদেই থাকুন না কেন, কোনো রকমভাবেই তা বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী এত কাজ করছেন, তারপরেও মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, বিশেষ করে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায়। সেখানে স্থানীয় নেতাদের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। পাশাপাশি এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা দীপেন প্রামাণিক, শ্রমিক নেতা পূর্ণব্রত মিত্র প্রমুখ। যে বিষয় যে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং রাজ্য কমিটির আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির নির্দেশক্রমে যে নির্দেশ এসছে যে আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি যে ব্লক সাংগঠনিক ব্লক রয়েছে তার ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে দল থেকে বহিষ্কার, এই সিদ্ধান্ত সেটা আপনাদের জানানোর জন্য আজকে এখানে। কেন এই সিদ্ধান্তটা নিতে হলো শীর্ষ নেতৃত্বকে? শীর্ষ নেতৃত্বকে আজকে যেটা নির্দেশ এসছে আমি আপনাদেরকে জানালাম, কিন্তু এই বিষয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, তিনি যে কঠোর কিছু বিষয়ে তিনি কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। বেআইনিভাবে বেআইনি দুর্নীতি, এই যে জমি দখল, বিভিন্ন বিষয় নিয়ে আপনারা দেখেছেন ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কতগুলো বৈঠকও করেছেন এবং সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এগুলো কোনোভাবেই তিনি বরদাস্ত করবেন না। তাই বেআইনি কাজের সাথে যুক্ত বা অনৈতিক কাজের সাথে যুক্ত, এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত এই ধরনের যারা রয়েছেন তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। এবং সেই সময়ই আমাদের যে জলপাইগুড়ি জেলার অন্তর্গত এই ডাবগ্রাম ফুলবাড়ির যে আমাদের ব্লক প্রেসিডেন্ট দেবাশিস প্রামাণিকের নাম আসে এবং বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। তাই দল থেকে এই সিদ্ধান্ত। আজকেই নেওয়া হচ্ছে? হ্যাঁ, আজকেই আমার কাছে এই নির্দেশ আসে এবং সেই মোতাবেক আমি জানি। নতুন কাউকে কি রিপ্লেস করা হচ্ছে ব্লক সভাপতি হিসেবে? আপনারা জানেন যে আমাদের এখন তো আমাদের দলের যে সিস্টেম অনুযায়ী রাজ্য নেতৃত্বের এবং রাজ্যের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকেই যে কোনো জেলা সভাপতি বা শাখা সংগঠনের সভাপতি বা ব্লক সভাপতি সেখান থেকেই ঘোষণা হয়। তাই এক্ষেত্রেও তাই হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। একই মামলায় দুই বিচারপতির দুই রকম রায়দান, তবে এই মামলা প্রধান বিচারপতির এজলাসে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে ছিল মামলাটির রায়দান। জানা গিয়েছে 2021 সালের 28 ডিসেম্বর কালিম্পং থানা এলাকায় তাসিডং গ্রামের বাসিন্দা হরকা বাহাদুর এবং তাঁর স্ত্রী বিষ্ণুমায়া ছেত্রী তাঁদের বাড়িতেই খুন হন। তদন্তে স্থানীয় বাসিন্দা পেশায় ড্রাইভার কৃষ্ণ প্রধানকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে গ্রেপ্তার করে কালিম্পং আদালতে পাঠায় পুলিশ। বিচারক অভিযুক্তকে ফাঁসির আদেশ দেন। ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন অভিযুক্তের আইনজীবী অর্জুন চৌধুরী। গত এপ্রিলে মামলার টানা শুনানি হয়। এদিন ফের মামলাটি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে উঠলে মামলার শুনানিতে দুই বিচারপতি দুরকম রায়দান করেন বলে খবর। অভিযুক্তের আইনজীবী অর্জুন চৌধুরী জানান, এই মামলায় রায়দান করতে গিয়ে বিচারপতি সৌমেন সেন অভিযুক্তের ফাঁসির সাজা রদ করে দিয়ে 13 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। অপরদিকে বিচারপতি পার্থসারথী সেন সাক্ষ্য প্রমাণের অভাবে অভিযুক্তকে মুক্তি দেন। সালে একটা মার্ডার কেস হয় কালিম্পং ডিস্ট্রিক্টে, কালিম্পং থানায় কেসটা রেজিস্টার হয়। ডাবল মার্ডার কেস ছিল, বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তাদের মার্ডার হয় মিস্টিরিয়াস সার্কামস্টান্সেসে। মার্ডার কেস রেজিস্টার হওয়ার ঠিক 15 থেকে 20 দিন পরে কৃষ্ণা প্রধান বলে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করে পুলিশ অন দি বেসিস অন দি সাসপিশন যে সে নাকি মার্ডারটা করেছে টাকা পয়সা লুট করার জন্য, তার কিছু গোল্ড অর্নামেন্টস লুট করার জন্য সে মার্ডারটা করেছে। সেই কালিম্পং ডিস্ট্রিক্ট কোর্টে, সেশন জাজের কোর্টে সেটা ট্রায়াল হয়।
ট্রায়াল হওয়ার পরে কালিম্পং সেশনস জাজমেন্ট দেয় যে মার্ডারটা প্রুভ হয়েছে আর কৃষ্ণা প্রধান সেই মার্ডারটা করেছে। এই অন দিস গ্রাউন্ড তাকে ডেথ সেন্টেন্স অ্যাওয়ার্ড করা হয়, ক্যাপিটাল পানিশমেন্ট অ্যাওয়ার্ড করা হয়। সেটা অ্যাওয়ার্ডটা হয়েছিল, মানে জাজমেন্টটা হয়েছিল 2023 সালের সেপ্টেম্বর মাসে। সেটাকে আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমরা অ্যাপিল ফাইল হয়, অ্যাপিলের হিয়ারিং হয়। জাস্টিস সোমেন সেন আর জাস্টিস পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে প্রলংড হিয়ারিং হয়, প্রায় 3 থেকে 4 দিন। এপ্রিল মাসে হিয়ারিংটা হয়, তারপরে জাজমেন্ট রিজার্ভ করে ওনারা কলকাতা নিয়ে যান। আজকে সেই মামলার জাজমেন্ট রায় দিয়েছে ডিভিশন বেঞ্চের রায়ে এটা বেরিয়ে আসে যে দুজন বিচারপতির মধ্যে একটা মতপার্থক্য হয়, ডিফারেন্সেস অফ ওপিনিয়ন হয়। জাস্টিস পার্থসারথী সেন বলেন যে এই কেসে মার্ডারটা কোনোভাবেই প্রুভ হচ্ছে না যে কৃষ্ণ প্রধান সেই মার্ডারটা করেছে, এর জন্য তাকে খালাস করা হয়, তাকে অ্যাকুইটাল দেওয়া হয় কেস থেকে। অন দি আদার হ্যান্ড জাস্টিস সোমেন সেন বলে যে যদিও মার্ডারটা প্রুভ হচ্ছে কিন্তু ডেথ সেন্টেন্স এর মধ্যে দেওয়ার মতন কেস এটা না, এর জন্য 13 ইয়ার্সের 13 বছরের একটা দিয়েছে, জাজমেন্ট দিয়েছে, 13 বছরের একটা ইমপ্রিজনমেন্ট হবে। তো ইন ভিউ অফ ডিফারেন্স অফ ওপিনিয়ন বিটুইন দি 2 জাজেস অফ দি অনারেবল হাইকোর্ট, এই ম্যাটারটা এখন চিফ জাস্টিসের কাছে রেফার করা হবে টু বি প্লেসড বিফোর এ 3rd অনারেবল জাজ। সেই অনারেবল জাজ এখন যেই ভিউটা নেবেন, দুজন বিচারপতির মধ্যে থেকে যেই বিচারপতির ভিউটাকে আপিল করবেন সেটাই ফাইনাল জাজমেন্ট হবে। এ বিষয়ে সার্কিট বেঞ্চের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর অদিতি শঙ্কর চৌধুরী বলেন, একই মামলায় 2 বিচারপতির 2 রকম রায় দান। এই মামলা প্রধান বিচারপতির এজলাসে স্থানান্তরিত করা হয়েছে পুনরায়। হ্যাঁ, ওই যে ম্যাটারটা যেটা ছিল ওটা সার্কিট বেঞ্চে, ডিভিশন বেঞ্চ ওটা হিয়ারিং হয়েছিল অ্যাপিলটা জাস্টিস সোমেন সেন এবং পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ আজকে একটা রায় দিয়েছে, কিন্তু রায়টা এখন পর্যন্ত আমার হাতে পাইনি, কিন্তু যেটা ডিকটেশন দিয়েছেন জাস্টিস, তো সেটাতে তার থেকে যেটা বোঝা যাচ্ছে যে অলরেডি জাস্টিস সোমেন সেনের ভিউ ওটাকে 13 ইয়ার্স কনভিকশন দিয়েছে, আর জাস্টিস পার্থসারথী সেন ওটা অ্যাকুইটালের একটা অর্ডার করেছে। সুতরাং যেহেতু জাস্টিসদের দুজনের ভিউ ডিফার করে যাচ্ছে, তো ওই জন্য অলরেডি ওটা চিফ জাস্টিসের কাছে ওটা রেফার হচ্ছে ফর দ্য পারপাস অফ 3 জাজেস বেঞ্চ। চিফ জাস্টিস যেটা মনে করবে সেটা বেঞ্চটাকে চিফ জাস্টিস গঠন করবে, অ্যাকর্ডিংলি ওটা তখন ডিসাইড হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। মানুষের সার্বিক বিকাশের ক্ষেত্রে থিয়েটার বরাবরই অগ্রণী ভূমিকা গ্রহণ করে। শিশুদের বিকাশের ক্ষেত্রে এই শিল্পের ভূমিকা অপরিসীম, তা বলাই বাহুল্য। এই কথা মাথায় রেখেই থিয়েটারকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী প্রায় জন্মলগ্ন থেকেই শিশু কিশোরদের নিয়ে নাট্যচর্চা করে আসছে। তাদের 10ম বর্ষপূর্তিতে শুরু হচ্ছে 8 থেকে 14 বছর বয়সীদের জন্য 1 বছরের বিশেষ কার্যক্রম থিয়েটারের সহজ পাঠ। আগামী অগাস্ট মাস থেকে শুরু হতে চলা এই শিবিরে অভিনয়, গান, নাচ, আবৃত্তি, মাইম সহ নাটক থেকে নাট্য হয়ে ওঠার বিভিন্ন বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে। বিভিন্ন সময় বিশিষ্ট নাট্যজনেরা বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দিতে উপস্থিত থাকছেন। কার্যক্রম শেষে শংসাপত্র প্রদান করা হবে। কার্যক্রম তথা নাট্য পরিচালক রীনা ভারতী জানিয়েছেন, বর্তমানের ইঁদুর দৌড়ে ক্লান্ত হয়ে শৈশব কৈশোর হারিয়ে যাচ্ছে। নিউক্লিয়ার পরিবারের শিশুরা অনেক কিছু থেকেই বঞ্চিত। মানসিক স্বাস্থ্যের সঙ্গে সামাজিক বিকাশ এবং বাধা পাচ্ছে একের পর এক জিনিস। শিশু কিশোরদের জন্যই এই কার্যক্রমে সচেতন অভিভাবকরা এগিয়ে এলে সুন্দর সময় এবং শিক্ষার মধ্যে দিয়ে শিশুদের সুস্থভাবে বিকাশ হবে বলেও মত তাঁদের। জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী থেকে আমরা 1 বছরের একটা থিয়েটার কোর্স চালু করতে চলেছি। আগস্ট মাস থেকে সেটা হবে। 8 থেকে 14 বছরের ছেলেমেয়েরা সেখানে থাকবে, ছাত্রছাত্রীরা। সেখানে অভিনয়, নাচ, গান, কবিতা এবং মাইমেও থাকবে। পড়াশোনার পাশাপাশি যদি অভিনয়, নাচ, গান, কবিতা বলা এবং মাইমের যে আমরা শেখাবো যা, এবং খানিকটা মানে ওদের মতো করে সহজ করে থিয়েটারের ইতিহাসটা আমরা তুলে ধরব। অভিনয় করতে যেমন নাচ, গান, কবিতা সব কিছু দরকার হয়, তেমন অভিনয়ের জন্যে যে মঞ্চ, মেকআপ, আলো, এই ধারণাটা আমরা সহজভাবে ওদের দেওয়ার চেষ্টা করব। পড়াশোনার পাশাপাশি এগুলো এর মাধ্যমে শিশুদের সার্বিক বিকাশ ঘটবে আমাদের।
পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। বর্ষায় ভরপুর তিস্তা নদীকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে সাঁতার কেটে তিস্তা নদী দিয়ে গরু পারাপার করছেন তিস্তা নদী সংলগ্ন এলাকার মানুষ। এমনই চিত্র উঠে এলো জলপাইগুড়ি সদর ব্লকের 5 নম্বর তিস্তা নদী এলাকায়। ওই এলাকার বাসিন্দা সুভাষ মণ্ডল, সঞ্জয় সরকাররা ভরপুর তিস্তা নদী দিয়ে সাঁতার কেটে গরু পারাপার করছেন। উল্লেখ্য, তিস্তা নদীর বাহিরচর এলাকায় অনেক মানুষ বসবাস করেন। তাদের মূল জীবিকা মূলত কৃষিকাজ ও পশুপালন। তবে তিস্তা নদীর চরের জমির চাষাবাসদের ক্ষেত্রে অনেকটাই উপযোগী এবং প্রচুর ফসল উৎপাদন হয়ে থাকে সেখানে। তাই তিস্তার পাড়ের মানুষরা নদী চরে চাষাবাদ করেন এবং গরু চড়াতে নিয়ে যান। তবে ভরপুর বর্ষায় জীবনের ঝুঁকি নিয়ে গরু পারাপার করছেন। এ বিষয়ে সুভাষবাবু বলেন, বর্ষার সময় সাঁতার কেটে গরু পারাপার করতে একদিকে যেমন জীবনের ঝুঁকি, অন্যদিকে গরু বাছুরেরও অনেকেরই অসুবিধার মধ্যে পড়তে হয়, থাকে জীবনের ঝুঁকিও। তবুও রুজি রুটির টানে এই কাজ করতে বাধ্য হন তারা। কতটা জীবনে ঝুঁকি রয়েছে? বলছিলাম অনেকটা ভরপুর তিস্তা এই মুহূর্তে, তো সাঁতরে নিয়ে আসলেন, কতটা কষ্ট হলো? আপনাদের কি নৌকো নেই? নৌকো আছে, তো গরু নিয়ে আসতে গেলে আর নিতে গেলে আনতে গেলে তো ওই সাঁতরে আসতে হবে, আসা যাবে। কেন গরুতে আনা যায় না নৌকোগুলো? না না না, গরুতে আনা যায় না। বলছিলাম প্রতিদিনই কি এইভাবে যাতায়াত করেন? প্রতিদিন। তাতে তো অনেকটাই, যখন বর্ষা উত্তাল তিস্তা থাকে তখন তো অনেকটাই ঝুঁকি থাকে জীবনে। না, তখন তো বেশি উত্তাল থাকে, তখন তো আমরা গরু বাছুর নিয়ে যাই। এই মুহূর্তে তো অনেকটা জল বাড়তি রয়েছে, এখন কোনো সমস্যা নেই, এখন সেরকম সমস্যা হয় না। তবুও সাঁতরে গিয়ে গরুর কোনো অসুবিধা? গরুর তো অসুবিধা হবে, মানে তবু অনেকটা জীবনের ঝুঁকি তো থাকেই। হ্যাঁ, অবশ্যই থাকে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। একটানা বৃষ্টিতে জলস্ফীতি, পাহাড়ি নদী সহ সমতলের নদীগুলিতে ডুয়ার্সের লিস নদী ফুলে ফেপে ওঠায় বাঁধ ভেঙে প্লাবিত গোটা গ্রাম। গ্রামের একমাত্র রাস্তার অবস্থা বেহাল, ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। চাঞ্চল্য রাজগঞ্জের তোতাইগঞ্জ গ্রামে। খাদ্যের লোভে ফের লোকালয়ে হানা, এবারে মেটেলি ব্লকের বেসরকারি রিসোর্টে হামলা চালালো হাতি। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।